অবশেষে বেরিয়ে এলো থলের বিড়াল। জানা গেল সুব্রতের খুঁটির জোর। জানা গেছে 2025 সালের মে মাসে এসে গ্রেফতার হলেও সুব্রতকে 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকেই র্যাবের হাতে ছিল। ওই মাসেই কলকাতা এসটিএফ সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় সিলেটের জন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। তারপর তাকে দিয়ে নানান গুপ্ত হত্যার কাজে ব্যবহার করার জন্য হাতে নেয় হাসিনা সরকারের বেশ কয়েকজন লোক। কারা তারা, যারা লন্ডনে থাকা তারেক রহমানকেও মারতে চেয়েছিল? এ বিষয়ে বিস্তারিত থাকছে মূল ভিডিওতে। কুষ্টিয়ায় অভিযান চালিয়ে সম্প্রতি অপরাধ জগতের আলোচিত নাম ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। যৌথ বাহিনীর অভিযানে কুষ্টিয়া জেলা শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা রোডের বাংলা মসজিদের পাশের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকে তাদের নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে তাদের গুপ্ত হত্যার টার্গেট নিয়ে গোটা বিশ্বেই আলোড়ন পড়ে গেছে। সর্বশেষ জানা গেছে সুব্রত বাইনকে লন্ডনে বড় টার্গেট দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। 2023 সালে ফেব্রুয়ারি ভারত থেকে তাকে নিয়ে আসা হয় র্যাব সদর দফতরে এবং তার সঙ্গে দেখা করেন আসাদুজ্জামান, জিয়াউল, মনিরুল। সুব্রতকে নতুন লক্ষ্য দেওয়া হয় এবং বলা হয় এই কাজ সফলভাবে করতে পারলে তাকে পরিবারসহ কানাডায় স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হবে। তাকে উত্তরা এলাকায় একটি বাড়িতে গোপনে রাখা হয় এবং ভারতীয় ও পাকিস্তানি স্নাইপার প্রশিক্ষণের আদলে উন্নত অস্ত্র, স্নাইপিং টেকনিক, বাতাসের গতি, আর্দ্রতা ও দূরত্ব নির্ধারণ ইত্যাদি বিষয়ে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। গোয়েন্দা সূত্র বলছে সুব্রত বাইনকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। টার্গেট ছিল তারেক রহমানের জুমার নামাজে যাতায়াতের সময়। এই পরিকল্পনায় লন্ডনে নিযুক্ত তৎকালীন হাই কমিশনার সাইদা মুনা তাসনিম সহযোগিতা করবেন বলেও জানানো হয়। মিশন সফল হলে সুব্রত ও তার পরিবারকে কানাডায় পাঠানো হতো ভারতীয় পাসপোর্টে। কিন্তু 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর পরিকল্পনা ভেস্তে যায়। পরবর্তীতে জিয়াউল আহসানের নির্দেশে সুব্রত বাইনকে তার মেয়ে বিতুর কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং পরবর্তী আদেশের অপেক্ষার কথা জানানো হয়। এর মধ্যে সে ধরা পড়ে গেল। এর আগে সুব্রত কিভাবে এত বড় সন্ত্রাসীতে পরিণত হয় এ নিয়ে লন্ডনে অবস্থানরত আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, 2001 সালে বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে 23 জন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীদের তালিকা তৈরি করা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ 23 অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেন। ওই তালিকার প্রথমে ছিল ত্রিমথী সুব্রত বাইন। তার নামে তখন 1 লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়। জুলকারনাইন শাহের জানান, পরবর্তীতে সুব্রত বাইন উপায়ন্তর না দেখে তার সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত আরেক পুরস্কার ঘোষিত সন্ত্রাসী মোল্লা মাসুদকে নিয়ে যশোরের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে চলে যায়। কিন্তু সুব্রত প্রায়ই অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে আসত চাঁদা সংগ্রহ করতে এবং বসবাসের জন্য যশোর শহরের বেজপাড়া এলাকায় স্থানীয় লালটুর মাধ্যমে একটি বাসাও তখন ভাড়া নেই। সুব্রত দ্বিতীয় স্ত্রী বিউটি, সন্তান নূর, বিথি ও রিপন এখানে অবস্থান করত এবং দেশের বিভিন্ন এলাকা থেকে মাসিক চাঁদার টাকা আদায়ের পর আবার সীমান্ত পার হয়ে কলকাতা চলে যেত। তিনি জানান, এরই মাঝে কলকাতা পুলিশ সুব্রতকে কালীঘাট এলাকা থেকে গ্রেফতার করে। আটক সুব্রতকে ছাড়াতে নানামুখী তৎপরতা শুরু করে আরেক শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয় এবং তার যোগাযোগ ব্যবহার করে সুব্রতকে জেল থেকে মুক্ত করে। তানভীর জয় ছোটবেলায় দার্জিলিংয়ে পড়াশোনার সুবাদে ভারতীয় স্টাবলিশমেন্টে তার কিছু বন্ধু ছিল, যারা দেশটির সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন এবং সরকারি বিভিন্ন কার্যালয়ে কর্মরত ছিল। এ ঘটনার পর জয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ডেকে পাঠান তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার SK চক্রবর্তী। তখন থেকে মূলত এই 3 জনের ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং সেনা গোয়েন্দা MI এর সঙ্গে সম্পর্ক শুরু হয়। জয় শারীরিকভাবে ফিট না হয় র এর গোয়েন্দা অফিসাররা সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও তাদের সহযোগী গোলাম মুর্তজা বাবু ওরফে মধু বাবুকে ভারতের মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে কমান্ডো প্রশিক্ষণ প্রদান করে নেয়। পরবর্তীতে র এর সিনিয়র কর্মকর্তা S মাথুর সুব্রতদের দিল্লি ডেকে নেন
এবং বাংলাদেশে লুকিয়ে থাকা ভারতের উলফা, ইউনাইটেড লিবারেশন অব নাগাল্যান্ড সহ যেসব নিষিদ্ধ সংগঠন আছে সেসব সংগঠনের কিছু নেতাদের ছবি ও ঠিকানা দিয়ে অস্ত্র অর্থসহ মিশন কার্যকারী করতে যা যা প্রয়োজন সেসবের ব্যবস্থা করে দেয়। তিনি আরও জানান, 2003 সালে সব প্রস্তুতি নিয়ে সুব্রত ঢাকায় আসে এবং মোহাম্মদপুর এলাকার একটি বাড়িতে হামলা করে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও তার 7 বছরের সন্তানকে হত্যা করে। এছাড়া পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের মোস্তাকিম কাবাবের মালিক মোস্তাকিমকে গুলি করে হত্যা করে। মুত্তাহিদা কওমি মুভমেন্ট নামের পাকিস্তান ভিত্তিক একটি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মোস্তাকিম। এছাড়া বহুবার উলফার নেতা পরেশ বড়ুয়াকে হত্যার চেষ্টা করে সুব্রত বাইন। অনুসন্ধানী এ সাংবাদিক আরও জানান, 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধে কলকাতায় থাকা সন্ত্রাসীদের আটকের অভিযান শুরু হয়। তখন কলকাতার সিআইডি কর্মকর্তা রাজীব কুমার সুব্রত বাইনকে গ্রেফতারের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয়। সুব্রত ভারতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শে ও সহায়তায় আলী মোহাম্মদ নামে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে প্রথমে সিঙ্গাপুর এবং পরে চীনে গিয়ে থিতু হয়। সেখানেও সুব্রত বাইন র এর তত্ত্বাবধানে ছিল। শায়ের তার পোস্টে উল্লেখ করেন, চীনে র খুব বেশি তৎপর না থাকায় সুব্রত বাইন দুবাই পাড়ি জমায়। সেখানে তাকে বিলাসবহুল ভিলায় থাকার ব্যবস্থা করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তার সহযোগী মোল্লা মাসুদকেও তখন দুবাই পাঠানো হয়। সুব্রত ও মোল্লা মাসুদকে দুবাইতে পলাতক ভারতীয় মোস্ট ওয়ান্টেড টাইগার মেননের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক স্থাপনে পরামর্শ দেয়। তাদের লক্ষ্য ছিল টাইগার মেমন এর মাধ্যমে কোনোভাবে মাফিয়া সর্দার দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কে প্রবেশের। কিন্তু এ মিশনে সফল হতে পারেনি সুব্রত বাইন। পরবর্তীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর পরামর্শে সুব্রত বাইন নেপাল হয়ে ভারতে প্রবেশ করে এবং পরিকল্পনা মাফিক কলকাতায় তার বালিগঞ্জের বাড়ি থেকে এসটিএফ তাকে গ্রেফতার করে। 2023 সালে ফেব্রুয়ারি মাসে কলকাতা এসটিএফ সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। তাকে নিয়ে আসা হয় র্যাব সদর দফতরে এবং তার সঙ্গে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। সুব্রতকে নতুন লক্ষ্য দেওয়া হয় এবং বলা হয় এই কাজ সফলভাবে করতে পারলে তাকে পরিবারসহ কানাডায় স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হবে। সুব্রত প্রস্তাবে রাজি হলে তাকে জিয়াউল আহসানের তত্ত্বাবধানে র্যাব কার্যালয়ের ভেতরেই একটি কক্ষে রাখা হয় এবং তার মেয়ে বিতুর সঙ্গে নিয়মিত যোগাযোগের ব্যবস্থাও করে দেওয়া হয়। জুলকারনাইন লিখেন, এ সময় সুব্রত বাইনকে জিয়াউল আহসানের ঘনিষ্ঠ কর্মকর্তারা দূরবর্তী টার্গেটকে লক্ষ্য করে আঘাতের প্রশিক্ষণ দেয়। তাকে স্নাইপার রাইফেলের ব্যবহার, মুভিং টার্গেটকে গুলি করার আগে বাতাসের গতি, আর্দ্রতা, দূরত্ব এসব খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং দেওয়া চলতে থাকে। 2023 সালের ডিসেম্বর মাসে সুব্রতর সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান, মনিরুল ইসলাম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা দেখা করেন এবং তাদের টার্গেট যুক্তরাজ্যে বসবাসরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলে অবহিত করেন। তারা সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডন পাঠানোর কথা বলেন এবং লন্ডনে মিশনটি সম্পন্ন করার জন্য যা যা সহায়তা লাগবে তা কূটনৈতিক চ্যানেলে দেওয়া হবে বলে সুব্রতকে নিশ্চিত করেন। তার মানে হাসিনার দোসররা যেভাবে লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছিল তাতে বাবার মতো তারেককেও খুন হতে পারত। তবে ছাত্র জনতার বিপ্লবের কারণে তার হয়নি। তবুও বিএনপি এই ছাত্র জনতার সরকারকে সহ্য করতে পারছে না। তারা নির্বাচনের জন্য পাগল হয়ে আছে। এটা কি এক ধরনের বেইমানি হয়ে গেল না? দর্শক, ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার ভাবনা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।